আরে বাপরে, দেখুন একটি সাপ, দেখে মনে হচ্ছে চন্দ্রবোড়া। আপনার কি মানে ভোটে নাম কাটা গেছে নাকি? হ্যাঁ। বলছিলেন তো আপনি, শুনছিলাম। হ্যাঁ। বাংলাদেশে মানে ওই পূর্ববঙ্গ বলে আর কি, পূর্ববঙ্গে আপনার কোথায় বাড়ি ছিল? আমার বরিশাল জেলার। বরিশাল জেলায় বাড়ি ছিল। মানে কত বছর আগে এসেছেন এখানে? এখানে আমি আইছি 10 হইতে 11 বছর। 10-11 বছর এসেছেন, তাই তো? আমাদের ওই সন্ধ্যার সময় ওরাও আজান দেবে, আমরা উলু উলু দিতে পারবো না। আচ্ছা, মানে বারণ করে দিত? হ্যাঁ, দেওয়া যাবে না? আমার ছেলে বক্স চালাতো, বলতো বক্স চালানো যাবে না, আমাদের এখন আজানের টাইম। একটা তুলে দেখাও। ও বাবা, সরপুটি তো। হ্যাঁ, একটু তোলো তোলো তোলো, হাত দিয়ে পুঁটি তোলো। মাছটা অনেক বড়। ওরে আর কত চিংড়ি। এই একটু হাত দিয়ে তোলো, পুঁটিটা একটু তোলো। এটা কি সরপুটি? সরপুটি। হ্যাঁ, ও সরপুঁটি। পুরো ওরে পেটের যদি বাবা। ডিম হয়। আর চিংড়ি মাছটা যে দেখুন এখানে একটি নতুন নৌকা ঠিক এইভাবে বানিয়ে রেখেছে। আর এগুলো যত সম্ভব নারকেল গাছের কাঠ, না বোঝা যাচ্ছে না কি কাঠ। নদী কখনো মা, আবার কখনো সর্বনাশা রূপিণী। যে নদী পলি জমিয়ে চরের জন্ম দেয়, সেই নদী আবার নিমিষেই কেড়ে নেয় সবটুকু মাথা গোজার ঠাই। দিগন্ত জোড়া জলরাশির বুকে জেগে ওঠা এক চিলতে বালুচরে যাদের বসতি, তাদের জীবন যেন এক অদ্ভুত লুকোচুরি খেলা, যেখানে প্রতিটি সূর্যোদয় আসে নতুন বাঁচার স্বপ্ন নিয়ে, আর প্রতিটি অমাবস্যার রাত নামে অজানা আতঙ্কে। যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে আর উত্তাল বাতাসের ঝাপটায় মাটির ঘরের চাল থরথর করে কাঁপে, তখন সেই কাঁচা দেওয়াল আঁকড়ে ধরেই চলে প্রকৃতির সাথে নিরন্তর লড়াই। ঝড় বৃষ্টি যাদের নিত্যসঙ্গী, আর নদীর গর্জন যাদের ঘুম পাড়ানি গান। সেই সাহসী মানুষগুলোর জীবন কোনো রূপকথা নয়, বরং প্রতিটি দিন মৃত্যুকে জয় করে বেঁচে থাকার এক জীবন্ত মহাকাব্য। চলুন আজ দেখে নিই সভ্যতার আলো থেকে দূরে থাকা সেই চরের মানুষের হাসি কান্না, আর প্রকৃতির সাথে মিতালি করে টিকে থাকার এক অদম্য গল্প। আমি এসে পৌঁছালাম গৌরনগর ঘাটে। এই মিলনগড় চর যেতে গেলে প্রথমে আমাদের এই গঙ্গা পার হতে হবে। তো আমি এই গৌরনগর ঘাটে এসেছি। এই ঘাট থেকে এখন নৌকা পার হয়ে যাব ওপারে। ওপারে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট, আর এপাশে রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট। তো চলুন যাই, ওপারে যাই এখন নৌকা পার হয়ে, তারপর সেখান থেকে আমরা মিলনগড় চড়ে যাব। তো এই যে এবার সেই যে গঙ্গা, এই গঙ্গার পাশ দিয়ে এমন মাটির রাস্তা, আর সামনে রয়েছে ঘাটটি। ওই ঘাট থেকেই নৌকাতে উঠতে হবে। তো নৌকা চলে এসছে, ওই দেখুন নৌকা, ওই যে নৌকা, সব গাড়ি কিন্তু এই নৌকাতে করে পার হয়। আর ওই দেখুন চর, ওপাশেই কিন্তু রয়েছে মিলনগড় চর। নৌকা এখন আসলো, ওপারের থেকে মানুষ এপারে আসলো, তারা এখন উঠে যাচ্ছে উপরের দিকে, তারপর আমরা নৌকাতে উঠবো। আর এই দেখুন আজকে গঙ্গায় কিন্তু বেশ স্রোত রয়েছে। দেখুন কিভাবে উঠাচ্ছে, দেখুন। দেখুন এই পাশের থেকে ওপাশের হুগলি ডিস্ট্রিক্টে উনি যাচ্ছেন এই যে জিনিসপত্র বিক্রি করার জন্যে। তো এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে অনেক সময় ধরে, ছাড়ার টাইম হয়ে গেছে। তো উঠে যাই নৌকাতে। বাবা, অনেকটা বাস বেরিয়ে রয়েছে। তো উঠে গেলাম। আজকে হিরোর মতো বুলেট নিয়ে আসেন স্যার। কি অবস্থা, টানতে হবে। তো এই যে নৌকার মাঝে অনেকটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের জন্য উনি বলছে একটুখানি দাঁড়াও। তো দেখুন টেনে তুলে দিল উপরের দিকে। এখানে ডাইরেক্ট নামিয়ে দিলে মুশকিল হয়ে যেত। তো উঠে পড়লাম নৌকাতে। ওপাশে আমরা যে ঘাটে যাব, সেই ঘাটটা কিন্তু মিলনগড় ঘাট। তো সেই ঘাটে গিয়ে আমরা সেই মিলনগড় চরটা ঘুরবো। তো চলুন যাই, নৌকা ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে।
ওই দূরের বাঁকা পথ মাটির সোদা ঘ্রাণ, ওই দূরের বাঁকা পথ মাটির সোদা ঘ্রাণ, অচিন দেশের ডাকে ব্যাকুল করে প্রাণ। গ্রামের পথে হাঁটিয়া লো ছায়ার খেলা, গ্রামের পথে হাঁটিয়া লো ছায়ার খেলা। তো চলে এলাম আমরা এই যে ঘাট, সেই ঘাটে আমরা নেমে গেলাম মিলনগড় চরে। মিলনগড় চরের ঘাটে নেমে গেলাম। তো মিন্টু এই যে গাড়ি উঠিয়ে দিয়েছে পুরো কাঠের ব্রিজের উপর দিয়ে। আরে বাবা, মানে মনে হচ্ছে ভেঙে চলে যাবে। তো এখান থেকেই আমাদের হেঁটে এবার যেতে হবে মিলনগড় চর। তো এই যে এই ঘাটে আমাদের নামিয়ে দিল। তো ঘাটটা পার হয়ে মানে ঘাটে নেমে আমরা বেশ কিছুটা সামনের দিকে হেঁটে চলে এলাম। তো এদিকে এসে দেখছি আরও বেশ কিছু ঘাট তৈরি করা রয়েছে। অ্যাকচুয়ালি ওখানে একটা দুটো তিনটে চারটে পরপর ঘাট রয়েছে, আর ওখানে একটি তৈরি করা রয়েছে। যখন ভাটা হয় মানে তখন এইগুলো জলটা যখন নিচে নেমে যায় তখন এই ঘাটে আর নৌকা আসতে পারে না, সেই কারণে ওই ঘাটটা ব্যবহার হয়। আর যখন জোয়ার থাকে তখন নৌকা সরাসরি এইসব ঘাটে আসতে পারে, সেই সব কারণেই কিন্তু এই ঘাটগুলো এখানে তৈরি করে রেখেছে। আর দেখুন সবাই মাছ ধরতে যায়, সব নৌকাগুলো রয়েছে, ছোট ছোট নৌকা, সব জাল রয়েছে, কেউ মাছ ধরতে যাবে বা কেউ মাছ ধরে এসছে। আর ওদিকে পুরো নদীর চর পড়েছে, আর প্রচুর শামুকখোল বক সব চরের উপরে দাঁড়িয়ে রয়েছে মাছ ধরবে বলে। আর এই গঙ্গা নদীর এতটাই ভাঙন হচ্ছে, মানে এক পাশ ভাঙছে আর এক পাশ গড়ছে, এভাবেই কিন্তু চলছে। মানে এই নদীর এপাশে পুরো চর পড়ছে আর ওপাশে ভাঙতে ভাঙতে মানে মানুষজনের ঘর বাড়ি পর্যন্ত কেড়ে নিচ্ছে। তো সামনে চলে এসেছি আমরা রাস্তার উপরে। এখন কিছুটা আমাদের সামনে একটু গাড়িতে করে যাব, আমরা বাইক নিয়ে এসেছি যেহেতু, গিয়ে তারপর আমরা চরের যে গ্রাম সেই গ্রামের মধ্যে যাব। তো এটাই হলো টিকিট কাউন্টার, এখানে কিন্তু টাকা জমা দিতে হবে, মানে নৌকা পার হয় সেই টাকা। আর দেখুন এখানে রয়েছে একটি সুন্দর গোপাল ঠাকুর একটি বট গাছের নিচে, আর তার পাশেই রয়েছে একটি আমলকি গাছ। দেখতে অনেকটা মনে হচ্ছে তেঁতুল পাতা, কিন্তু এটা তেঁতুল গাছ নয়, এটা আমলকি গাছ। তো চলুন যাই। তো চলে এলাম মিলনগড় চরে, একদম মাঠের রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি এখন হাঁটছি। তো হাঁটতে হাঁটতে চোখে পড়লো এপাশে রসুন চাষ করেছে, সেই রসুনগুলো মানে রোদে দেওয়া রয়েছে, শুকাতে হয় রোদে কিছু সময়। তো আপনাদের দেখাবো, দেখুন কত রসুন এনারা শুকাতে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু রসুনটা চাষ করেছিল এনারা, তুলে এখন ওখানে শুকাচ্ছে। তো এখানে কিন্তু এই রসুন চাষ করা ছিল, এখন তারা তুলে এই স্থানে রেখেছে। প্রচুর রসুন হয়েছে, প্রচুর। দেখুন কত রসুন সব শুকাচ্ছে রোদে। বাহ, রসুনের সাইজগুলো খুব বড় বড়, দারুণ বড় সাইজের রসুন দেখছি, প্রচুর। এদিকেও রয়েছে সব রসুন রোদে দেওয়া, এপাশেও রয়েছে রসুন রোদে দেওয়া। ওদিকেও ওই সাইডেও রয়েছে। তো এই চরের ভিতরে কিন্তু বা এইসব যেসব চর সাইড, সেই চরের ভিতরে পেঁয়াজ রসুন এসব কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। আর আমরা মুর্শিদাবাদের যে চরে গিয়েছিলাম, মুর্শিদাবাদের ওই টিকলি চর, সেই টিকলি চরে দেখছিলাম একাঙ্গি চাষ হয় প্রচুর পরিমাণে, আর একাঙ্গির অনেক দাম, আর রসুনেরও অনেক দাম, রসুনও বেশ চড়া দামে বিক্রি হয়। তো যাই, সামান্য কিছু আরও হাঁটতে হবে, হাঁটলে আমরা সেই গ্রামটা পাবো। আর দেখুন এখানে এই যে বাঁশ দিয়ে একটি বেঞ্চ মতন করা রয়েছে, বসার জায়গা। এখানে কিন্তু যারা চাষি তারা এখানে বিশ্রাম নেয়, বসে খাবার দাবার খায়। এখানে একটি গাছ ছিল, সেই গাছটি এখন প্রায় মানে মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে, গাছে কোনো পাতা নেই, সব শুকিয়ে গিয়েছে। তো যাই, কিছুটা আমরা সামনের দিকে আরও হাঁটলে গ্রামটা পেয়ে যাব। তো যেতে যেতে চোখে পড়লো, দেখুন এপাশে এই যে রসুন সব শুকাতে দিয়েছে। আগে তো দেখালাম আপনাদের রসুন মাঠের মধ্যে রয়েছে, আর এগুলো এনারা তুলে এনে রসুনগুলো রেখেছে। দেখুন এই যে বেশ বড় বড় সাইজের রসুন হয়েছে, আর এগুলো কিন্তু মাটির ভেতর থেকে তুলে
সেগুলো মাটি লেগে থাকে, পরিষ্কার করে ধুয়ে রোদে এভাবে শুকাতে হয়। এপাশেও রয়েছে, আর উনি এই যে রসুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এপাশে রসুনের যেসব নোংরা আছে সেগুলো পরিষ্কার করছে। দেখুন মিলনগড় চরে একটি মিষ্টির দোকানে দাঁড়ালাম, তো উনি ছানার জিলাপি তৈরি করছে। এখানে রয়েছে ছানা, আর ছানাগুলো দিয়ে এভাবে তৈরি করছে ছানার জিলাপি। আচ্ছা, এগুলো তৈরি করার পরে কি তেলে ভাজবেন? ভেজে তারপরে রসে চোবাবেন, তাই তো? আচ্ছা, তখন এগুলো ফুলে উঠবে। তেলে ভাজার পরে হ্যাঁ, রসে চোবালেই ফুলে উঠবে। ফুলে উঠবে। দেখেছেন এই যে এখানে সব ছানা গোল গোল করে পাকানো রয়েছে। এভাবেই কিন্তু তৈরি করে ছানা আর জিলাপি। এই যে সুন্দর পরিবেশ, দুপাশে কলা বাগান, তার মাঝখান থেকে এমন মেঠো রাস্তা। এই রাস্তা দিয়ে সামান্য কিছু হেঁটে আসার পরেই পেলাম একটি এমন রাস্তা, আর এপাশে নার্সারি, বিভিন্ন রকম গাছ রয়েছে, আর এমন একটি বাড়ি। কি সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে এই বাড়িটি দেখুন। পাশে এই যে সব মেহগুনি গাছ, লম্বু গাছ, আর তার মাঝে এই বাড়িটি সুন্দর পাটকাঠির বেড়া দিয়ে সাজানো রয়েছে। বাড়িটি উপরে টালি দেওয়া, আর দেখে মনে হচ্ছে এনারা মাছ ধরেন, যেহেতু মাছের জাল সমস্ত কিছু রয়েছে। এই দেখুন, আর এখানেও পুরো টিনের বাড়ি। এই বাড়িটি পুরো টিন দিয়ে তৈরি, মানে আশেপাশে পুরো টিন। অ্যাকচুয়ালি এই গাছের জন্যে এই টিনের যে গরম ভাবটা সেটা না একটু কম হয়। আর এখানে দেখুন এই যে কালো জিরে চাষ করেছেন, কালো জিরে সব এনারা চাষ করে ঝেড়ে সুন্দর করে রোদে নেড়ে রেখেছে। দেখুন, এই দেখুন কালো জিরে, পুরো কালো জিরে। আর কালো জিরে কিন্তু প্রচুর দাম, দেখেছেন? সব কালো জিরে চাষ করে রেখেছে না, সব ঝেড়ে সুন্দর করে রোদে দিয়ে রেখেছে। যাই বলুন, গ্রামের দৃশ্য কিন্তু দেখতে সত্যিই দারুণ লাগে। দেখুন, পুরো ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার কথা। এই যে এখানে এভাবে উইকেট দিয়ে কিন্তু আমরা একসময় খেলা করেছি। এখানে সব বাচ্চারা ক্রিকেট খেলে, আর সুন্দর বাগান, ওপাশে কলা বাগান রয়েছে, আর বাচ্চারা দেখুন খেলা করছে, দোল খাচ্ছে বাচ্চাগুলো। এখানে এরা দোল খাচ্ছে একটা কাপড় বেঁধে। আর এই যে পরিবেশ, ওপাশে রয়েছে কলা বাগান, আর এপাশে লম্বু বাগান, মেহগুনি গাছ, বিভিন্ন গাছ দিয়ে ঘেরা। মানে সত্যি, মানে এই চরে এসে দারুণ লাগছে। তো আরও অনেক বাড়ি রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে, সমস্ত কিছু ঘুরবো আস্তে আস্তে, আপনাদের সামনে এই চরের সমস্ত গ্রামীণ দৃশ্য তুলে ধরবো। তো যাই, এই বাড়িটা আপনাদের দেখালাম। এই বাড়িতে এনারা কেউ বাড়িতে নেই, মনে হচ্ছে মাঠে কাজবাজ করতে গিয়েছে। তো ওখানে কয়েকজন রয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম, ওই রাস্তা দিয়ে সোজা যেতে হবে একদম যে গঙ্গার ঘাট, সেই ঘাটের দিকে। তো সেই ঘাটের দিকে যাই, সেই ঘাটটা আপনাদের দেখাবো, এবং আশেপাশে আরও অনেক গ্রাম রয়েছে, প্রচুর বাড়িঘর রয়েছে, সেগুলো দেখাবো। আর এখানকার বেশিরভাগ বাড়ি কিন্তু সব এইভাবে টিন দিয়ে, পাটকাঠি দিয়ে তৈরি করা। তো এই কলা বাগানের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম সামনের দিকে। আর আমার এপাশে যেটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গঙ্গার একটি খাড়ি। এটি কিন্তু মূল গঙ্গা না, তার উপাশে এই যে চর রয়েছে, একটি নতুন চরের সৃষ্টি হয়েছে, একদম গ্রামীণ রাস্তা। এই খাড়ির পাশ দিয়ে ছোট্ট একটি রাস্তা বয়ে চলেছে। দেখুন, এই ছোট্ট রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব। এখানে কিন্তু প্রচুর গ্রামের মানুষ রয়েছে, মানে ঘরবাড়ি রয়েছে, তারা কিন্তু এখানে বসবাস করে খাড়ির পাশে। আর পাশেই রয়েছে বিশাল কলা বাগান, আর এখানে মানুষজন সব স্নান করছে গঙ্গায়। তো এই নদীর পাড়ের রাস্তা দিয়ে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে এই গ্রামের সুন্দর দৃশ্য এবং আশেপাশের সমস্ত যেসব বাড়িঘর দেখছি, ওখানে একজন বাড়ি তৈরি করছে, মানে টিন দিয়ে এনারা তৈরি করছে। দেখুন, ওই যে টিন দিয়ে ওনারা বাড়ি তৈরি করছেন পাশে। আর সব কিন্তু এভাবে সব গ্রামের মধ্যে টিনের বাড়ি, ঠিক আছে? দেখুন এই যে বাড়ি ঘরগুলো দেখুন, সব এভাবে টিন, পাটকাঠি এইসব দিয়েই সব বাড়ি তৈরি করে রেখেছে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, আর দেখুন এই বাড়িটি এভাবে সাদা চট দিয়ে, বস্তা দিয়ে ঘিরে রেখেছে, আর একদম টিন দিয়ে তৈরি করা বাড়ি। এখানেই এনারা বসবাস করেন। আচ্ছা, আপনারা এই যে এইটাই মানে চট দিয়ে ঘিরে রেখেছেন কেন? এই সমস্ত কিছু এই সেভাবে? ও চলে যায় ওই নদীর দিকে? ওরে বাবা, ওই জন্য আমি তাই ভাবছি, আমি এমন চট দিয়ে ঘিরা আগে কোনো বাড়িতে দেখিনি। ও আচ্ছা, দেখুন মানে আমি বাচ্চা ছেলেটি চলে যায় এদিকে, যেহেতু নদী রয়েছে, ওর সুরক্ষার কথা চিন্তা করেই চট দিয়ে
এভাবে ঘিরে রেখেছে যাতে ও না যেতে পারে। খুব দুরন্ত তুমি নাকি? হ্যাঁ বিশাল দুরন্ত তো। দুরন্ত? বিশাল দুরন্ত। ও বাবা, যাবা না ওদিকে, একদম যেতে নেই, রাস্তার পাশে যাবা না। চলে যায় গঙ্গার দিকে। চলে যায় না? হ্যাঁ, এটা তো বিশাল একটা ভয়ের ব্যাপার, কারণ ওপাশে একদম মানে খাড়া নদীটা, এটা তো চর অ্যাকচুয়ালি, খাড়ি আর কি, মানে ওপাশে একটা দ্বীপ, তারপরে তো আবার গঙ্গা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই চরে কি মানে এয়ারপোর্ট তৈরি হচ্ছে এমন কোনো কি শুনেছিলাম আমরা? কিন্তু হয় নাই। শুনছিলাম কিন্তু হবে হবে। মানে হবে হবে চলছে কথা, এখনো পর্যন্ত হয় নাই। আর বড় হবে বলছিল কি জানি। বন্দর 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 হবে, ওই তো মানে বিমানবন্দর এবং জাহাজ বন্দর দুটোই নাকি তৈরি হবে শুনছিলাম। কারণ এটা তো প্রচুর বড়, মানে কয়েক হাজার একর, অনেক বড় না? হ্যাঁ অনেক বড়। হ্যাঁ, ওপার তো চাইলে যাইতে পারো, নৌকা থাকলে যাওয়া যায় ওপারে। না, আমরা যাবো, সামনে একজনের বাড়ি যাবো, ওনার নৌকা আছে। তাহলে যেতে পারো ওপারে। ওপারে তো উপরে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যায়। ওপারে তো মানে মানুষের বসতি নেই, না না শুধু চাষবাস, যারা চাষবাস করে তারাই। আপনারা এখানে এই বাড়িতেই থাকেন? হ্যাঁ এবারে। তা এখানে এই টিনের মধ্যে গরম হয় না? হ্যাঁ গরম হয়। কারেন্ট নেই না? কারেন্ট নেই? না কারেন্ট নেই। কারেন্ট আসেনি? না কারেন্ট আসেনি। এ বাবা, দেখুন এই যে এই টিনের মধ্যে তাও একটু গাছ রয়েছে। আমরা তো লোকের কাছ থেকে কারেন্ট নিয়ে চালাই। ও মানে এমনি গ্রামে কারেন্ট এসছে তো? হ্যাঁ গ্রামে এসছে কারেন্ট। ও, আই বললো তো আসেই। এখন আসেনি। ছোট বাচ্চা তো থাকতেও পারে না। হ্যাঁ, বাচ্চা থাকলে তো মানে ও তো থাকতেই পারবে না। হ্যাঁ থাকতে পারে না। ও তো মানে তাও একটা জিনিস কি, নদীর পাশে একটু হাওয়া আছে, এই একটা জিনিস যে হাওয়া আছে, হাওয়াটা পাওয়া যায়। তাও রাতে তো ভিতরে শুলে যতই হাওয়া থাকুক গরম লাগবেই। হ্যাঁ গরম, বিশাল গরম পড়ছে। তো দেখলেন, এই ঘরের মধ্যে এনাদের থাকতে হয়, পুরো একদম মাটির ঘর। আচ্ছা, কজন থাকেন এই ভিতরে আপনাদের? 6 জন। 6 জন থাকেন? এই বাবা, মানুষের তাপে তো আরো গরম হয়ে যায়। হ্যাঁ টিনের তাপ তো গরম। মানে এমনি সরকারি ঘরটারের জন্য কোনো ইয়ে করেননি? কি আপনি কাজবাজ কি করেন? আমি মিষ্টি কাজ করি। মিষ্টি বানান? হ্যাঁ মিষ্টি বানাই। তাহলে তো কারিগর তো। না না আমি শিখতে আছি। শিখছেন? কাজ করি। ও বাহ, মিষ্টি ভালো, মিষ্টির কাজ হ্যাঁ, মিষ্টি জানা থাকলে না খুব মানে মানুষজনের চাহিদা আছে মিষ্টির কারিগরের। কাজ করি তো। মানে ওই বাজারেই বাজারে হ্যাঁ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে মিষ্টির কাজ করেন? হ্যাঁ ইউপি। উত্তরপ্রদেশের লোক মিষ্টি খায়? হ্যাঁ ও বেশি খায়। বেশি খায় না? বিহারি আছে। ওদের তো মিষ্টি স্পঞ্জের মতন মিষ্টি না? হ্যাঁ স্পঞ্জ আছে 2-3 পদের আছে। 2-3 পদের আছে। আচ্ছা, 15 পদের মিষ্টি আছে। 15 পদের মিষ্টি। তাই? হ্যাঁ বাহ, ভালো চলে। ভালো। 5 কেজি 10 কেজি এরকম কিনে। 5 কেজি 10 কেজি? হ্যাঁ লোক বেশি থাকলে কিনে। রে বাবা, তাহলে তো ভালোই মিষ্টি খাই। হ্যাঁ বাহ, বিশাল মিষ্টি খায়। দেখুন এই যে এমন টিনের বাড়ি, আর এই বস্তা দিয়ে রেখেছে বাচ্চার সুরক্ষার জন্য, যাতে বাচ্চাটা এই নদীতে না চলে আসে। কারণ দেখতে পাচ্ছেন একদম খাড়া নদী, বাচ্চা মানুষ যদি চলে যায় বিপদ ঘটতে পারে। আর এই যে এইভাবে পুরো কলা বাগানের পাশ দিয়ে এপাশে নদী, মাঝখান থেকে আমি হেঁটে চলেছি, আর তার পাশেই কিন্তু এই বাড়িঘরগুলো রয়েছে। আর ভিতরে দেখা যাচ্ছে কলা গাছের ভিতর দিয়ে ওই দূরে দূরেও কিছু বাড়ি রয়েছে। তো যাই, এমন রাস্তা দিয়েই সামনে হাঁটতে হাঁটতে এই গ্রামের নৈসর্গিক সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদের পুরো গ্রামটা ঘোরাবো। আর দেখুন একটা ভাই ওখানে মাছ ধরছে, আর এখানকার মানুষদের কিন্তু জীবিকা, মানে অনেক মানুষ, যেমন উনি উত্তরপ্রদেশে থাকেন, এমনও মানুষ আছে যাদের মানে কাজ, তারা মাছ ধরার উপরে তাদের জীবিকা। আর এই যে দেখুন এখানে একটি নতুন নৌকা ঠিক এইভাবে বানিয়ে রেখেছে, আর এগুলো যত সম্ভব নারকেল গাছের কাঠ, না বোঝা যাচ্ছে না কি কাঠ, নৌকা নতুন বানিয়ে রেখেছে। আর ওখানে দেখুন এক ভাই একটি মাছ ধরছে। দাদা, মাছ পেয়েছো? দাদা, মাছ পেয়েছো? কি মাছ পেয়েছো দেখি? দেখুন মাছ ধরছে, মাছও পেয়েছে উনি, দেখি কি মাছ পেয়েছে। এই যে হচ্ছে ছিপ। বাবা মাছ পাওয়া গেছে দা। ভীষণ রোদ। একটা পুঁটি মাছ। না, চিংড়ি মাছও পেয়েছি। চিংড়ি মাছ ছিপ দিয়ে? বললা? ছোট ছোট। কই দেখাও। একটা তুলে দেখাও। ও বাবা সরপুটি তো। হ্যাঁ, একটু তোলো হাত দিয়ে পুঁটি তোলো। মাছটা অনেক বড়। ওদের আর এই কত চিংড়ি। এই একটু হাত দিয়ে তোলো, পুঁটিটা একটু তোলো। এটা কি সরপুটি? সরপুটি। হ্যাঁ, ও সরপুঁটি। পুরো ওরে পেটের যদি বাবা। ডিম হয়। আর চিংড়ি মাছটা একটু দেখাও। চিংড়ি মাছ। ওই যে চিংড়ি। দেখো, ছিপ দিয়ে এটা হয়েছে? বড় বড়। ছিপ এই দিয়ে। চিংড়ি হচ্ছে বড় বাহ। হয়ে গলদা চিংড়ি হয়। বাংলাতে। দাদা এখানে ইলিশ তো টিলিশ দেখুন কি ধরে? এই যে নদী, আর এই নদীর পাশেই এই দাদা কিন্তু মাছ ধরছে। একটা সরপুটি পেয়েছে এবং ছিপ দিয়ে গলদা চিংড়ি মাছ, এটা মানে আমি জানি না ধরা যায় কিনা, তা দেখলাম উনি বলছে ছিপ দিয়েই গলদা চিংড়ি ধরেছে। একদম ছোট, এটা বড় হলে গলদা চিংড়ি হবে।
তো এই যে নদী, আর ওই দূরেও কিন্তু মানুষের নৌকা নিয়ে মাছ ধরছে। আর এটা গঙ্গা নদীর, বললাম আমি, গঙ্গা নদীর খাড়ি। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আর এই দেখুন এখানে রয়েছে আম বাগান, বেশ আম গাছ রয়েছে কয়েকটি, আর গাছে ছোট ছোট আম হয়েছে। এই গাছগুলোতে আম দেখছি কম রয়েছে, মানে যে আমগুলোতে, যে গাছগুলোতে আম হয়েছে প্রচুর হয়েছে, আর যেগুলোতে হয়নি মানে একদম কম হয়েছে, মানে ঝড়ে মনে হয় ঝরে পড়ে গেছে। আর এখানে সব আম বাগান পরপর। আর এই বাড়িটি দেখুন, একদম আম বাগান চারিপাশে, তার মাঝে এই বাড়িটি, আর ওপাশে রয়েছে কলা বাগান। এমন বাড়ি, এই যে টিন দিয়ে ঘেরা বাড়িটি। গত বছর 11 বছর আবার এখানটা এই যে এমন সব বাড়িঘর, এখানে কিন্তু ওনারা রান্না করেন, দেখেছেন? এই যে এখানে মাছ ধরার সব জাল এনারা রেখে দিয়েছেন, মানে এটা একটা মানে স্টোর রুম টাইপের। এখানে মাছ ধরার জাল বা যেসব সরঞ্জাম সেসব এখানে এনারা রেখেছেন। আর চারিপাশে বাড়িটির দেখুন, এপাশে কলা বাগান, ওপাশে দেখালাম আপনাদের আম বাগান, আর এখানে সুপুরি গাছ লাগিয়ে রেখেছে। সব সুপুরি গাছ অ্যাকচুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে সুপুরি বাগানে পরিণত হবে। আর এখানে শাল গাছ লাগিয়েছে এনারা, শাল গাছ দেখুন, শাল বাগান তৈরি করছে। বাহ, এটি একটি ভালো, এই শাল গাছের কিন্তু অনেক দাম। এই যে এখানে শাল বাগান, বেশ অনেক গাছ পুঁতেছে। দেখুন এই গ্রাম ঘুরতে ঘুরতে দেখা হলো এই কাকুর সাথে। কাকু আপনার নাম কি? আমার নাম নরেন মণ্ডল। নরেন মণ্ডল। নরেন। এই কাকু এই এই চরেরই বাসিন্দা। আচ্ছা, আপনার কি মানে ভোটে নাম কাটা গেছে নাকি? হ্যাঁ। বলছিলেন তো আপনি, শুনছিলাম। হ্যাঁ। আর আপনার বাংলাদেশে মানে ওই পূর্ববঙ্গ বলে আর কি, পূর্ববঙ্গে আপনার কোথায় বাড়ি ছিল? আমার বরিশাল জেলার। বরিশাল জেলায় বাড়ি ছিল। মানে কত বছর আগে এসেছেন এখানে? এখানে আমি আইছি 10 হইতে 11 বছর। 10-11 বছর এসেছেন, তাই তো? 11 বছর। আচ্ছা, তারপরে এসে এখানে নাম টাম তুলেছিলেন, হ্যাঁ। তখন বর্তমানে এসআইআর এ নাম কাটা গিয়েছে। আচ্ছা, ওখান থেকে আপনি এখানে আসলেন কেন? মানে বাংলাদেশে তো ভালো ছিলেন। ভালো ছিলেন তো কাকা, ভালো থাকলে ওই যে বলছে আমাদের ঘরের পাশে অন্য গৃহস্থ বিক্রি করে গেছে, ওই ঘরেই মুসলমানরা থাকছে। আচ্ছা। মুসলমান থাকায় মনে করেন ওরা তো 5 বেলা আজান দেবে, নামাজ পড়বে। তো আমাদের ওই সন্ধ্যার সময় ওরাও আজান দেবে, আমরা উলু উলু দিতে পারবো না। আচ্ছা, মানে বারণ করে দিত? হ্যাঁ, দেওয়া যাবে না? আমার ছেলে বক্স চালাতো, বলতো বক্স চালানো যাবে না, আমাদের এখন আজানের টাইম। আচ্ছা, মানে এরকম আমরা শুনতাম না, আমরা যেটা বলি নাকি ওরা নাকি কিছুই করে না, অত্যাচার করে না, সব নাকি ফেক, যেটা বাংলাদেশে দেখায় আর কি। এইভাবে হলে তো মনে করেন মানে আপনি হচ্ছে প্রত্যক্ষদর্শী, আপনার সাথে ঘটেছে ঘটনা। অত্যাচার করে না, ঠিক আছে, কিন্তু এগুলো তো আমাদের পক্ষেও সম্ভব না, কারণ আমার সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দেবো না, সন্ধ্যা দেবো না, সেটাই। আমি কি কৃষ্ণ নাম নেবো না? অবশ্যই। আমি কি বক্সে আমি আর ভগবানের নাম নেবো না? সেটা অবশ্যই। তাহলে ওই সময় ওদের আজানের টাইম। মানে এমন ঘটনা শুধু আপনার সাথে না, এমন মানে লক্ষ লক্ষ মানুষের সাথে হয়তো ঘটে। হিন্দু বাড়ির সাথে মুসলমান থাকলে ওখানে ওরকম, কারণ মুসলমানদের সম্মান দিয়ে চলতে হবে। ওদের আজানের টাইম বন্ধ করো আমাদের সবকিছু, কিন্তু নইলে ওরা বলবে এই তোদের খেয়াল নেই, আমাদের এখন আজানের টাইম। আচ্ছা, বেশি কিছু বললে আবার গন্ডগোল, অশান্তি এসব করতে পারে। মানে আপনারা অত্যাচারিত হয়ে এদেশে এসছেন, তাই তো? মানে এমন কি আপনাদের সাথে এমন ঘটনা ঘটেছে যে মানে বাড়ির পরে এসে মানে মারধর করতে গিয়েছে বা জমি জমা নিয়ে? মারধর করতে আসে না আমাদের বাড়িতে, মারধর করে নাই। এবং ওই যে বলছি, যেমন আমাদের একই বাড়িতে আরো 5টা গৃহস্থ ছিল, ওরা বিক্রি করে আসছে মুসলমানের কাছে, ওই ঘরে ওরাও থাকছে, আমরাও থাকছি, একই রাস্তা, এক পাশাপাশি ঘর। এখন মনে করেন ওরা গরুর মাংস খাইছে, আচ্ছা, ওই গরুর হাড্ডি আবার বিলিতে আমার ঘরে নিছে। তো এটা তো আমাদের নিতেই পারে হিন্দু সমাজে যারা বউ মা মেয়ে থাকলে এটা তো একটু সনাতন ধর্মে আমাদের এগুলো তো নেই, সেটাকে আমরা ঠিকই। তারপর ওইটারে আবার কিছু দিয়ে আবার ফেলে দিতে হয়েছে আমার। তারপর ওই ছেলে বললো, বাবা যখন এখানে আমাদের কোনো নেই, আমি আমার বক্স চালাতে পারবো না, আমি যেভাবে হোক আমি ইন্ডিয়ায় যাব। আচ্ছা, মোটামুটি এমন কত পরিবার আছে আপনারা চলে এসছেন? অনেক পরিবার না? এগুলো গুনলে শেষ হবে না। হ্যাঁ, অনেক পরিবার আপনারা চলে এসেছেন। আপনি বলেন বরিশালে বাড়ি ছিল। হ্যাঁ, তুমি বুঝবে আমাদের হিন্দু, আমার ছোটবেলায় আমাদের আমাদের বাংলাদেশে আমি হিন্দু সংখ্যা বেশি দেখছি, এখন হিন্দু খুব কম দেখা যায়। অন্য জেলায় গেলে হিন্দু নাই, ওই একটা মঠ দেখা যায়, এবং হিন্দুদের ওই যে এক মঠের মতো ছোট ছোট করে রাখা যায়, ওই একবারে দুই একটা দেখা যায় মুসলমান। অনেকে ধর্ম পরিবর্তন করে নিয়েছে। হ্যাঁ, অনেক হিন্দুরা মানে মুসলিম হয়ে গেছে। অনেক জায়গাতে আছে পরিস্থিতির শিকার। অবশ্যই, হলে আমরাও তো দেখছি বাংলাদেশের কি পরিস্থিতি ছিল, মানে বর্তমানে একটু স্বাভাবিক হয়েছে, মানে মাঝে তো খুব খারাপ অবস্থা ছিল। মাঝে তো খুব খারাপ অবস্থায় ছিল। মানে আপনাদের বাংলাদেশে এখনো কি মানে আছে গ্রামের মানুষ? হ্যাঁ, আমার নিজেরই একজন ভাই আছে, নিজের এখন রক্তের সম্পর্ক মানুষ এখনো আছে।
আমরা 4 ভাই, 3 ভাই এই দেশে আছি আর 1 ভাই এখনও রয়েছে ওখানে। ও আর একটা ছেলে পড়াশোনা করে, তাই হয়তো আসলে ছেলেটা নষ্ট হয়ে যাবে, এই কারণে জন্য ও এখানে আসতে পারছে না। আসতে পারে না। ওর একটা মেয়ে ছিল, মেয়েটা বিয়ে দিয়ে দিছে। ও বলছে দাদা আমার তো এখন কোনো যুগ ঝামেলা নাই, আমি একটু পরে, ওর জন্য এখানে জায়গা রাখা। ও ওরও আচ্ছা, জায়গা আছে এখানে, ওখানে ওর জায়গা রাখা। বাইরেও জায়গা আচ্ছা, আছে। এই জায়গাটা আপনাদের মানে কিনেছেন? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনারা কি পুরো পরিবার চলে এসেছেন, তাই তো? আমি পুরো চলে পুরো এসেছি। পরিবার চলে এসেছেন। আমার- আসলে অত্যাচারিত হয়ে হ্যাঁ। ওখানে থাকা যায় না, এটা স্বাভাবিক বিষয়। শুনলেন, এনারা মানে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে চলে এসছে। মানে এনাদের উপরে, পরিবারের উপরে কত অত্যাচার করেছে, তার ফলে এনারা পুরো পরিবার নিয়ে এদেশে চলে এসছে। এনারা থাকতেন, বললেন কোথায়, বরিশাল, বাংলাদেশের বরিশাল মানে জেলা, হয়তো জেলার মধ্যে এনাদের বাড়ি ছিল। তো এটা হচ্ছে অবস্থা। এমন গ্রামে এখানে প্রচুর মানুষ আছে এই গ্রামটাতে, যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে এসছে। মানে তাদেরকে মানে একটা কৃষ্ণ নাম বা ঠাকুরের নাম, যেটা আমাদের হিন্দু ধর্মের মানুষদের কাছে আমরা যে কীর্তন করি আর কি, সকাল বলুন বা সন্ধ্যা বলুন, তো সেই সন্ধ্যা আরতি ওনারা করতে দিতেন না এনাদের মুখ থেকে। মানে সেটাই জানতে পারলাম, সেটাই শুনলাম। আর ইনি কিন্তু মানে এই নিজে অত্যাচারিত হয়েছেন, এমন না যে অন্য কেউ অত্যাচারিত হয়েছে সেটা উনি বলছেন অন্যের কথা, তেমনটা নয়। নিজে অত্যাচারিত হয়ে তারা চলে এসছে এই দেশে, মানে এই বাসস্থানের জন্যে। তারা বলছে এখানে আমরা ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চাষ করছি, খাচ্ছি দাচ্ছি, ভালোই আছি। কিন্তু ওনাদের নাম কেটে গেছে। স্বাভাবিক বিষয়, নাম তো কাটবেই, কিন্তু পরবর্তীতে মনে হয় যে নাম উঠে যাওয়ার কথা, সিএ আবেদন করলে এনাদের নাম হয়তো উঠে যাবে। তো এই চরে ঘুরতে ঘুরতে চলে এলাম একটি বাড়িতে, অ্যাকচুয়ালি একটি দিদির বাড়ি। সো এখানে আমরা দুপুরে আমাদের জন্য রান্নাবান্না করেছে, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তো চরটা ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা ক্লান্ত, তো দেখাবো আপনাদের একদম গ্রামীণ পরিবেশের সেই বাড়িগুলো কেমন হয় আর কেমন জায়গায় তারা রান্নাবান্না করে। আরে বাপরে, দেখুন একটি সাপ, দেখে মনে হচ্ছে চন্দ্রবোড়া, অ্যাকচুয়ালি কিন্তু এটা কাঠের তৈরি। এটা কাঠ দিয়ে তৈরি করেছে একটি ভাই, পুরো কাঠ দিয়ে বানিয়েছে। দেখুন কত সুন্দর, দেখে মনে হচ্ছে একদম মানে অরিজিনাল। দেখে আচ্ছা, মহাদেবের ভক্ত এই যে আমাদের রূপেশ ভাই, হর হর মহাদেব। রূপেশ ভাই একদম নিয়ে রয়েছে। এটা গলায় ঝোলানোর জন্য ব্যবস্থা করা মনে হচ্ছে। এইভাবে ঝুলালে একটু ও গোল টাইপের হয়ে যাবে। দেখুন চন্দ্রবোড়া একদম নিয়ে রয়েছে রূপেশ। দারুণ। না, বানিয়েছে, অসাধারণ বানিয়েছে। সুন্দর আর হাতের কাজটা সত্যি অসাধারণ, যে কেউ দেখলে আচমকা অরিজিনাল ভাববে। মানে আমি তো দেখে প্রথমে ভেবেছি পুরো অরিজিনাল। দারুণ দারুণ। আর দেখুন এখানে কিন্তু এনারা রান্না বান্না করে, মানে রান্নাঘর ছিল, এখন বর্তমানে একটু ভেঙে গেছে, সেই কারণে এখানেই রান্নাবান্না করছে। আর এখানে রয়েছে গরুর গোয়াল। দেখুন এই যে গরু, এই যে বাচ্চাটা কদিন আগে হয়েছে গরুর, এই বাচ্চাটি দেখুন একদম ছোট্ট, 2 দিন বয়স। আর এই হলো দিদির বাড়ি। আর এখানে আপনাদের দেখাবো একটি জবা ফুল গাছ রয়েছে। এগুলোকে বলে ভাই, এগুলো যেন কি বলে, যেন কি নাম, পদ্ম জবা, পঞ্চজবা, পঞ্চজবা। এগুলো হচ্ছে পঞ্চজবা। দেখুন দারুণ ফুল, মানে পুরো গোলাপ ফুলের মতন লাগে। দেখি একটি ডাল, এই পঞ্চজবার একটি ডাল বাড়ি নিয়ে যাবো, কারণ জবা ফুলের ডাল পুঁতলেই গাছ হয়ে যায়। দেখি বাঁচাতে পারি কিনা। দারুণ লাগছে, বেশ ফুল ফুটেছে, মনে হচ্ছে যেন গোলাপ ফুল। আর এটাই কিন্তু এই বাড়ির পরিবেশ। আর এই পাশে দেখুন কিন্তু সুন্দর মাঠ রয়েছে, মানে সব হাওয়া যেন এইখানেই আসছে। দেখুন পুরো ফাঁকা মাঠ, ওপাশে কলা বাগান, সব হাওয়া এখানে আসছে। কি চাষ করা রয়েছে এখানে? পাট চাষ, মানে লাগানো হয়ে গেছে। ও, আগে কি ধান ছিল? সর্ষে ছিল। আচ্ছা, সর্ষে উঠে গেছে, এখন পাট লাগানো হয়ে গেছে। আচ্ছা, আর সব হাওয়া যেন এই বাড়িতে ঢুকছে। দারুণ দারুণ। তো এখন যাব, দেখি দিদি রান্নাবান্না করেছে। আমরা অনেক সময় মানে গ্রামটা ঘুরলাম, বেশ ক্লান্ত, একটু খাওয়া দাওয়া করবো। তো দেখুন এখানে খাওয়া দিদি, ও মিন্টু আগেই বসে পড়েছে, তারপর কলা পাতা দিয়ে, বাবা একদম পুরো গ্রামীণ ছোঁয়া। দেখুন কত কিছু দেখুন, মানে সেই সত্যি কথা, এ তো খাওয়া মানে অসম্ভব, মানে অসম্ভব। এখানে রয়েছে উচ্ছে ভাজা। এটা কি মাছ? গঙ্গার ভোলা। আচ্ছা, তারপরে এটা মনে হচ্ছে লাউ শাক, কুমড়ো শাক। মনে হচ্ছে দেখে লোটে মাছ, তাই না? ও মিন্টুর আবার লোটে মাছ ফেভারিট। এই দিদি এত কষ্ট করে এই গরমের মধ্যে এত কিছু রান্না করেছে। হ্যাঁ, গান তো, তারপরে দিদি কিন্তু খুব ভালো গান করে, গান তো অবশ্যই শোনা হবে। তো আগে একটু হালকা খাওয়া দাওয়া করে নিই।
আর এই যে শুরু করলাম খাওয়া দাওয়া। আর আমার ফেভারিট হচ্ছে এই যে উচ্ছে, দারুণ লাগে উচ্ছে ভাজা, আমার সত্যি ফেভারিট। আর এটা হচ্ছে একদম জ্যান্ত ভোলা, হ্যাঁ এই গঙ্গা থেকে ধরা। তো জানি না এত কিছু খেতে পারবো কিনা, দেখা যাক কতটা কি খেতে পারি। কিন্তু দিদি একটু ডিলিট করে দিয়েছিস? একটু একটু ভাত উঠে নাও, না এটাকে কমালে ভালো দেখা যাবে না। ভিডিও নিচ্ছে। একটু ভাত তুলে না, তো ভাত খাওয়া সম্ভব। আমি একটা ছাড়বো তাহলে। উচ্ছে ভাজা, মাছের কি ডিম, দিয়ে খাবো বুঝতে পারছি উচ্ছে ভাজা এই যে হচ্ছে এবার এই নদী থেকে ধরা, এই যে এটা কি? হচ্ছে এই যে ভোলা মাছ, ভোলা মাছ নদী থেকে ধরা। ভোলা মাছ একদম দারুণ। হুম। এটা কি লাউ লাউ? কত রকমের আইটেম, কখন খাবো আমি বুঝতে পারছি না। দেখুন তো দেখুন তারপর চলে এলো একদম লোটে মাছ। লোটে মাছ বিশাল লাগে। তারপরে এখানে সাজিয়ে দিয়েছে, জানি না এখানে সাজিয়ে দিয়েছে, জানি না কতদূর কি খেতে পারবো। আর ভাত প্রচুর। তো লোটে মাছটা একটু টেস্ট করে দেখি। না না আমি বেশি খেতে পারছি। লোটে মাছ, আমরা সুন্দরবনে গিয়ে কিন্তু এই লোটে মাছ আমরা কষা করে খেয়েছিলাম, দারুণ টেস্ট ছিল, দারুণ। খিদে প্লাস হচ্ছে ইয়েতে চার গ্লাস। খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা আসলাম এই নদীর পাড়ে। এই বিকেলে, পড়ন্ত বিকেলে এই নদীটা কত সুন্দর লাগছে দেখুন। মানে আমরা একটু হেঁটে যাচ্ছি, সামনে একটি নৌকা রাখা রয়েছে, সেই নৌকার উপরে আপনাদের দেখাবো পড়ন্ত বিকেলে এই নদীটাকে কত সুন্দর লাগছে। এখান থেকেই ঘাট পার হয়ে আমাদের যেতে হবে এবার চাকদার দিকে। আর দেখুন সব এখানে নৌকাগুলো রাখা রয়েছে, তারা মাছ ধরতে গিয়েছিলেন, এখন বাড়ি এসে খাওয়া দাওয়া করতে, আবার হয়তো এই রোদটা একটু কমলেই আবার যাবে মাছ ধরতে। দেখেছেন, এটা হচ্ছে ভাগীরথী বা হুগলি নদী, যার ওপাশে রয়েছে গৌরনগর ঘাট। আর একটু দূরে গেলে কিন্তু রানীনগর ঘাটও পাওয়া যাবে। আর দেখুন নৌকা নিয়ে বেরিয়ে যাচ্ছে, এখন কিন্তু এই যাবে নদীতে মাছ ধরতে। দেখুন মানে মাছ ধরতে এখন বেরিয়ে যাচ্ছে। আর এখন জোয়ার চলে এসছে, সেই কারণে কিন্তু জল আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর ওনার নৌকা ওই দিকে বাঁধা ছিল, কুলের দিকে, তীরের দিকে, তো সেখান থেকে নৌকা বার করে উনি যখন যাচ্ছে। দেখুন চলে এসছেন কাছে, মাছ ধরতে যাচ্ছেন এই গঙ্গায়। মাছ ধরতে যাচ্ছেন নাকি? জাল পাতবেন এখন? আচ্ছা এখন পেতে কখন তুলবেন আবার? আচ্ছা মানে আজকে পেতে রাখবেন, 2-1 দিন পরে তুলবেন? ও বাবা, তো দেখুন উনি এই যে নৌকায় করে যাচ্ছে, এখন জাল পাতবে, 2-3 দিন পরে আবার জাল তুলবে। বলছি কি ইলিশ কি বাঁধার চান্স আছে নাকি? ছোট মাছ, ছোট মাছ। ও আচ্ছা, তো দেখুন এভাবেই কিন্তু এই মৎস্যজীবীরা খাওয়া দাওয়া সেরে তারা বেরিয়ে যায় চাষবাস করতে, তারা বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে এই গঙ্গায়। জীবনানন্দ দাশের একটি কবিতা আমরা ছোটবেলায় পড়েছিলাম, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না। তো সেই গ্রাম বাংলায় আমরা ঘুরি এবং ভালো লাগে সেই গ্রাম বাংলা ঘুরতে। এই গ্রাম বাংলার সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেখানকার মানুষদের জীবনযাপন আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। তো যদি ভালো লাগে এই গ্রাম বাংলার ভিডিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।